ডিয়ার স্টুডেন্টস, আমরা রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটার একদম শুরু থেকেই আলোচনা করব। এখন রাসায়নিক পরিবর্তনের এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই পক্ষই মোটামুটি উপকৃত হবে, কারণ যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারও সেটা সিলেবাসে আছে এবং সেকেন্ড ইয়ারতে আছেই, আর এটা আমাদের নতুন রিডিউসড সিলেবাসে এটা কিন্তু বাদ যায়নি, কিংবা এটার মেজর অংশটুকুই কিন্তু আমার সিলেবাসের মধ্যে আছে। সো আমরা আজকে যেটা আলোচনা করব তার মধ্যে প্রধান যেই অংশটুকু, একটা হচ্ছে আমাদের ভর ক্রিয়া সূত্র, তারপরে হচ্ছে এবং কেপি এবং কেসি। তো এই জিনিসগুলো একদম ডিটেলস আলোচনা করব। তো প্রথম থেকে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখবা একদম শেষ পর্যন্ত, তাহলে আমাদের বিভিন্ন বোর্ডে যেই কোয়েশ্চেনগুলো আসে সেটা কোন আঙ্গিকে কীভাবে আমরা সেটা আনসার করব সেটা আমি দেখিয়ে দেব। দেখো, প্রথমেই আমরা ভর ক্রিয়া সূত্রটা একটু দেখি। ভর ক্রিয়া সূত্র ইংরেজিতে এটাকে বলা হয় ল অফ মাস অ্যাকশন। এই যে মাস মানে হচ্ছে ভর আর অ্যাকশন মানে হচ্ছে ক্রিয়া, তাহলে ল অফ মাস অ্যাকশন হচ্ছে ভর ক্রিয়া সূত্র। তাহলে এখন ভর ক্রিয়া সূত্র যদি আমি প্রথমে সংজ্ঞাটা বলতে যাই, তাহলে সেক্ষেত্রে এরকম বলতে হয় যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার উপাদানসমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। আমি একটু যদি লিখে নিই যে সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন সক্রিয় ভর বলতে আমরা দুটো জিনিসকে বুঝি, তার মধ্যে একটা হচ্ছে মোলার ঘনমাত্রা এবং আরেকটা হচ্ছে সক্রিয় ভর হিসেবে আমাদের আংশিক চাপ। তাহলে মোলার ঘনমাত্রাকেও আমরা সক্রিয় ভর হিসেবে ধরতে পারি, আবার আংশিক চাপকেও একইভাবে সক্রিয় ভর হিসেবে কাউন্ট করা যায়। তাহলে আমরা যেটা বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার উপাদানসমূহের সক্রিয় ভরের ব্র্যাকেটে তখন তুমি লিখবা যে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ এর গুণফলের সমানুপাতিক। যেমন ধরো আমি একটা বিক্রিয়া যদি এরকম নিই, আমার এ প্লাস বি বিক্রিয়া করে আমার সি প্লাস ডি দুইটা পদার্থ উৎপন্ন হইল। তাহলে এখানে এ এবং বি হচ্ছে বিক্রিয়ক আর সি এবং ডি হচ্ছে উৎপাদ। যেহেতু বিক্রিয়াটা উভমুখী তীরচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে, সুতরাং এটা একটা উভমুখী বিক্রিয়া। কারণ উভমুখী বিক্রিয়াতে আবার দুই ধরনের বিক্রিয়া থাকে, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে এখন আমরা সক্রিয় ভর, কিছুক্ষণ আগে যে ভর ক্রিয়া সূত্র যেটা বলেছি সেটা হচ্ছে বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার উপাদানসমূহের ঘনমাত্রার বা আংশিক চাপের অর্থাৎ সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমি এই বিক্রিয়ায় যেটা সামনের দিকে বিক্রিয়াটা গেছে সেই বিক্রিয়ার যদি রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন ধরি, তাহলে এইটা প্রপোর্শনাল টু এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। ভালো করে দেখো যে আর এফ অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার উপাদানসমূহের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। আমরা এখন ঘনমাত্রা দিয়েই করতেছি, হয়তো পরবর্তীতে ঘনমাত্রা দিয়ে না করে তুমি যদি আংশিক চাপ দিয়ে করো তখন আংশিক চাপের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা আর এফ প্রপোর্শনাল টু এ ইন্টু বি, এবং এইখান থেকে যদি আমরা আর এফ ইকুয়ালস করি তাহলে কে ওয়ান ইন্টু এ ইন্টু বি এটা লিখতে পারি। এবং এখানে কে ওয়ান একটা সম্মুখমুখী বিক্রিয়ার সমানুপাতিক ধ্রুবক। একইভাবে আমার এই বিক্রিয়ার জন্য বিপরীতমুখী বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া যেটা আছে সেই বিক্রিয়াটাকে আমি আর বি ধরতে পারি। আর বি প্রপোর্শনাল টু সি ইন্টু ডি, অর্থাৎ রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সি অ্যান্ড মাল্টিপ্লাইড ভ্যালু অফ কনসেন্ট্রেশন অফ সি ইন্টু ডি। তাহলে এখানে আমরা এভাবে করতে পারি যে আর বি ইকুয়ালস কে টু ইন্টু সি ইন্টু ডি, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে সি এবং ডি এর ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, সুতরাং আর বি ইকুয়ালস এটা। এখন দেখো আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটাকে যদি 2 নম্বর সমীকরণ লিখি, যখন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে তখন সাম্যাবস্থায় কখন উপনীত হয়? যখন রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশনের সমান হয়।
অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে সাম্যাবস্থায় আমাদের সাম্যাবস্থায় আর এফ ইকুয়ালস আর বি, রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন ইকুয়ালস রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন, অর আমরা আর এফ রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন যেটা আছে সেটা হচ্ছে K1 ইন্টু এ ইন্টু বি, এবং রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন যেটা আছে তাহলে সেটা হচ্ছে আর বি ইন্টু সি ইন্টু ডি। দেখো ভালো করে বুঝো কি না, কারণ আমাদের 2 নম্বর সমীকরণে আর বি যেটা আছে, সরি আর বি এইখানে হবে K2 ইন্টু সি ইন্টু ডি, K2 ইন্টু সি ইন্টু ডি, আর এফ এটা আর বি এটা। এখন দুটাকে যদি আমি সমান অর্থাৎ একই পাশে নিয়ে আসি দুইটা ধ্রুবককে, তাহলে K1 ডিভাইড বাই K2, তাহলে সেটা হবে উপরে সি ইন্টু ডি, সি এবং ডি এর ঘনমাত্রা, আর নিচে হচ্ছে এ এবং বি এর ঘনমাত্রা। তাহলে স্বাভাবিকভাবে K1 একটা সমানুপাতিক ধ্রুবক এবং K2 একটা সমানুপাতিক ধ্রুবক, সুতরাং দুইটা ধ্রুবকের অনুপাত বা রেশিও সেটাও কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক হবে। সুতরাং সেটা আমরা লিখতে পারি এখানে কে সি ইকুয়ালস উপরে হবে সি ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইড বাই এখানে হবে এ ইন্টু বি এর ঘনমাত্রা। তাহলে আমরা ফাইনালি পেলাম যে কেসি, কোনো বিক্রিয়ার কেসি যদি নির্ধারণ করি সেখানে উপরে হবে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে কেসি ইকুয়ালস সি ইন্টু ডি ডিভাইড বাই এ ইন্টু বি। এখন একইভাবে যদি আমি এখানে ঘনমাত্রা না ধরে এগুলোকে আংশিক চাপের সাপেক্ষে নির্ধারণ করতাম, তাহলে আমরা পেতাম কি যে কে পি ইকুয়ালস উপরে হবে পি সি ইন্টু পি ডি ডিভাইড বাই পি এ ইন্টু পি বি। অর্থাৎ এখানে যেখানে ঘনমাত্রার টার্মগুলো দেওয়া আছে এখানে সেরকম উৎপাদের মানে যৌগগুলার বা মৌলগুলার আংশিক চাপ, তাহলে পি সি ইন্টু পি ডি ডিভাইড বাই পি এ ইন্টু পি বি। তাহলে কেপি এবং কেসি আমরা এইভাবে নির্ধারণ করতে পারবো। এখন একটা জিনিস দেখো, ধরো আমি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম, এখন সেক্ষেত্রে বিক্রিয়া যদি হয়, ধরো আমি ধরলাম যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এটা বিক্রিয়া করে যদি আমি 2 অ্যামোনিয়া প্রস্তুত করি, 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করি, তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়ার কেসি যেটা হবে সেটা হবে উপরে উৎপাদগুলোর ঘনমাত্রার গুণফল। তাহলে যেহেতু অ্যামোনিয়া এখানে দুইটা আছে, অ্যামোনিয়া ইন্টু অ্যামোনিয়া, তার মানে সেক্ষেত্রে অ্যামোনিয়াটা হবে অ্যামোনিয়ার ঘনমাত্রা হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা হোল কিউব। তার মানে এখানে যেটা সহগ থাকবে সেটা কিন্তু পাওয়ার হিসেবে যাবে। আর অন্যদিকে আমি যদি এই বিক্রিয়ার কেপি নির্ধারণ করতাম, তাহলে কেপিটা যেটা হইতো সেটা হচ্ছে, আমি যদি উপরেই করে লিখি, তাহলে কেপি ইকুয়ালস দেখো পি অফ NH3 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে PN2 ইন্টু PH2 হোল কিউব। তাহলে এভাবেই আমরা নির্ধারণ করতে পারি। এখন আমরা মোটামুটি ভরক্রিয়ার সূত্র জানলাম, কেপি কেসি কীভাবে করতে হবে সেটা জানলাম। এবার আমাদের কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাই আমরা বের করব। দেখো কেপি কেসির সম্পর্ক যদি আমি নির্ণয় করতে যাই যে কেপি এবং কেসি এর মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান, তাহলে সেটা বের করতে গেলে আমরা প্রথমে এমন একটা বিক্রিয়া নির্ধারণ করব বা নির্বাচন করব যেটাতে আমার মোল সংখ্যা থাকবে, উপাদানগুলো থাকবে, মানে সবগুলো একসাথেই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম এ মোল এ প্লাস বি মোল বি বিক্রিয়া করে যদি এল মোল এল এবং এম মোল এম এটা উৎপন্ন হয়। এখানে স্মল লেটারে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের মোল সংখ্যা, এবং ক্যাপিটাল লেটারে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ওই নির্দিষ্ট উপাদান। তাহলে আমি যদি এই বিক্রিয়ার জন্য কেসি নির্ধারণ করি, তাহলে সেটা হবে আমাদের উপরে হবে উৎপাদের ঘনমাত্রা ইন্টু টু দি পাওয়ার এল ইন্টু আরেকটা উৎপাদ যেটা আছে এম টু দি পাওয়ার এম, নিচে হচ্ছে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। গেল আমাদের
কেসি যদি নির্ধারণ করি তাহলে সেটা এইভাবে হয়। এখন এইখানে এটাকে যদি আমি এল মানে থার্ড ব্র্যাকেট না দিয়ে আমি কিন্তু এইভাবেও প্রকাশ করতে পারি সি এল টু দি পাওয়ার এল ইন্টু সি এম টু দি পাওয়ার এম, আর নিচে হচ্ছে সি এ টু দি পাওয়ার এ ইন্টু সি বি টু দি পাওয়ার বি। অর্থাৎ আমি এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। আমি এটাকে একটা সমীকরণ দিয়ে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। এখন যদি এই বিক্রিয়ার আমি কেপি নির্ধারণ করি তাহলে কেপি কী হবে, সেক্ষেত্রে উপরে হবে পি এল টু দি পাওয়ার এল ইন্টু পি এম টু দি পাওয়ার এম ডিভাইড বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি বি টু দি পাওয়ার বি। অর্থাৎ স্মল লেটার যেগুলো আছে সেগুলো হচ্ছে তার সহগগুলো কিন্তু পাওয়ার হিসেবে যাবে। এখন আমরা যে আদর্শ গ্যাস সমীকরণ যেটা জানি, আদর্শ গ্যাস সমীকরণটা কি, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস এন আর টি। আমরা জানি পিভি ইকুয়ালস এন আর টি, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা আর মোলার গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি নির্ধারণ করি যে পি ইকুয়ালস এন ডিভাইড বাই ভি আর টি, বা এখানে এন বা মোল সংখ্যাকে যখন আয়তন দিয়ে আমরা ভাগ করব তাহলে সেটা কিন্তু মোল ডিভাইড বাই আয়তন, তার মানে সেটা হচ্ছে ঘনমাত্রা, এবং সেই ঘনমাত্রাটাকে আমরা এইভাবে লিখতে পারি সি আর টি লিখতে পারি। তাহলে পি ইকুয়ালস সি আর টি, অর্থাৎ প্রেশার ইকুয়ালস ঘনমাত্রা ইন্টু মোলার গ্যাস ধ্রুবক ইন্টু কেলভিন তাপমাত্রা। তো এইখানে দেখো আমরা এইখানে যে টার্মগুলো পেয়েছি পি এল পি এম, তার মানে সেক্ষেত্রে আমি যদি পি যদি সি আর টি হয়, সুতরাং এইখানে আমরা লিখতে পারি যে পি এল সমান সি এল আর টি, কারণ এক্ষেত্রে দেখো আর এবং টি যেহেতু এক্ষেত্রে ধ্রুবক, সুতরাং আমাদের পি এল যখন বলবো তখন সেটা শুধুমাত্র কনসেন্ট্রেশন টার্মটা এল এর কনসেন্ট্রেশন এটা শো করবে। একইভাবে আমাদের পি এম যেটা আছে তাহলে সেটা হবে সি এম আর টি, এবং স্বাভাবিকভাবে পি এ যেটা হবে তাহলে পি এ সমান সি এ আর টি, এবং পি বি যেটা হবে সেটা হবে সি বি আর টি। এখন এই মানগুলো যদি আমি এখানে ইনপুট দিই তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, পি এল টু দি পাওয়ার এল, তাহলে পি এল যেহেতু আমাদের সি এল আর টি টু দি পাওয়ার এল ইন্টু এটা হবে সি এম আর টি টু দি পাওয়ার এম ডিভাইড বাই সি এ আর টি টু দি পাওয়ার এ ইন্টু এইখানে হবে সি বি আর টি টু দি পাওয়ার বি। খেয়াল করো আমরা এরপরে যেটা করব সেখানে আমাদের কনসেন্ট্রেশন টার্মগুলোকে যদি আলাদা করে ফেলি তাহলে সেক্ষেত্রে কি হয়, সি এল টু দি পাওয়ার এল ইন্টু সি এম টু দি পাওয়ার এম ডিভাইড বাই সি এ টু দি পাওয়ার এ ইন্টু সি বি টু দি পাওয়ার বি ইন্টু, এবার দেখো আর টি প্রত্যেকটা টার্মের উপরে পাওয়ার এল, এখানে আর টি টু দি পাওয়ার এম, তাহলে আমরা এখানে লিখতে পারি আর টি টু দি পাওয়ার এল প্লাস এম, যেহেতু আমরা জানি গুণের বেলায় বেস একই হইলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, আর এখানে আর টি টু দি পাওয়ার এখানে হবে এ প্লাস বি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা ফাইনালাইজ করি, দেখো একটা জিনিস, এই যে সি এল টু দি পাওয়ার এল ইন্টু সি এম টু দি পাওয়ার এম, এটা কিন্তু আমার প্রথম যে কে সি যেটা লিখছি সেই পুরো টার্মটা কিন্তু এটা, অর্থাৎ এটার বদলে আমি লিখতে পারি কে সি ইন্টু আর টি টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। অর্থাৎ আমার এই এল প্লাস এমটা কিন্তু উৎপাদের মোল সংখ্যার যোগফল, আর এ প্লাস বি হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল। তার মানে উৎপাদের মোল সংখ্যার যোগফল থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিলে যে টার্মটা আসবে সেটাকে আমরা আবার লিখতে পারি, আমি এই ক্ষেত্রে এখানে একবারে করতেছি। সুতরাং কেপি সমান কে সি আর টি টু দি পাওয়ার ওই এল প্লাস এম মাইনাস এ প্লাস বি, সেটাকে ডেল্টা এন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ডেল্টা এন হচ্ছে আমাদের এখানে মোল সংখ্যার পরিবর্তন, তার মানে অর্থাৎ মোল সংখ্যা যেটা ডেল্টা এন
উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, সেটাই হচ্ছে এটা। সুতরাং কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এটাই আমাদের কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। যদি কোনো বিক্রিয়ায় উভয় পাশে মোল সংখ্যা সমান হয়, যেমন ধরো আমি হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে আমি 2HI 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করলাম, তাহলে এখানে 2 মোল এখানে 2 মোল, তাহলে ডেল্টা এন এর মান হবে 0। তাহলে যেসব বিক্রিয়া ডেল্টা এন 0 হয় সেক্ষেত্রে আমার RT টু দি পাওয়ার 0 এবং কোনো কিছুর উপর পাওয়ার 0 হলেই সেটার মান কিন্তু 1। তাহলে সুতরাং তখন কেপি সমান কেসি হবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যেসব বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়ায় উভয় পাশে মোল সংখ্যা সমান, তাদের ক্ষেত্রে কেপি সমান কেসি, এটাই আমরা এখান থেকে প্রুফ করলাম। তাহলে এটা কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। আর আমরা যেটা পাইলাম, কেপি সমান কেসি কখন হয়? যখন ডেল্টা এন ইকুয়ালস 0। এবার দেখো ডেল্টা এন যখন 1-এর চেয়ে বড় হবে, কখন 1-এর চেয়ে বড় হবে? যদি আমার এরকম বিক্রিয়া হয়, যেমন ধরো আমি লিখলাম যে N2O4 বিয়োজিত হয়ে 2NO2 উৎপন্ন করে, 2NO2 উৎপন্ন করে, তখন আমার ডেল্টা এন এর মান হচ্ছে 1। এইখানে ডেল্টা এন এর মান 1, অর্থাৎ ডেল্টা এন যদি 0-এর চেয়ে বড় হয়, তাহলে সেক্ষেত্রে দেখো আমার কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার 1 মানে আরটি, অর্থাৎ কেপি সমান কেসি এর সাথে আরটির গুণ করলে যে টার্মটা হয়, অর্থাৎ আমার তখন কেপি কিন্তু কেসি থেকে বড়, কারণ কেসি এর সাথে আরটি গুণ করলে তারপরে সেটা কেপি এর সমান হয়। তাহলে সেক্ষেত্রে যে ডেল্টা এন যদি আমি এইভাবে লিখতে পারি, ডেল্টা এন গ্রেটার দেন 0 হলে তাহলে কেপি গ্রেটার দেন কেসি হবে। খেয়াল করো, কারণ আমরা এখান থেকেই বুঝতে পারছি যে ডেল্টা এন যদি 0 থেকে 1 হয়, পজিটিভ মান হয়, তাহলে RT টু দি পাওয়ার 1 RT, আর RT স্কোয়ার হলে তো তাহলে আরও বেশি। তাহলে ওই দুটো টার্ম গুণ করলেই কেসি এর সাথে তারপর কেপি এর সমান হবে, তার মানে কেপি ডেফিনেটলি বড়। আর যদি উল্টাটা হয়, ডেল্টা এন যদি লেস দেন 0 হয়, যেমন ধরো আমরা নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যদি অ্যামোনিয়া উৎপন্ন করি, আমি যদি এইখানে বিক্রিয়াটা করি নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এটাতে অ্যামোনিয়া উৎপন্ন হলো 2NH3, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা 2 থেকে এটা বাদ দিলে 4, তাহলে সেটা -2। তাহলে -2 যদি এখানে হয়, তাহলে এখানে কেসি ডিভাইডেড বাই RT স্কোয়ার, তখন কেসি সমান উল্টা কেপি RT স্কোয়ার, তার মানে তখন কেপিটা কেসি এর চেয়ে ছোট, অথবা কেসি তখন কেপি এর চেয়ে বড়। তাহলে এইভাবেই আমরা এই জিনিসগুলো, কারণ এগুলো অবজেক্টিভে কিন্তু মাঝে মধ্যে আসে, এবং সেক্ষেত্রে আমরা খুব টেকনিক্যালি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। যাই হোক, আমার ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে বলেই আমরা আপাতত ভরক্রিয়ার সূত্র জানলাম, কেপি কেসি কীভাবে পরস্পরের সাথে সম্পর্কিত, কখন কেপি কেসি এর সমান হয়, কখন কেপি কেসি থেকে বড় হয়, কিংবা উল্টাটা কেসি কখন কেপি থেকে বড় হয়, সেই জিনিসগুলো জানলাম। আমার ভিডিও আপাতত এটুকুই। আমি তোমাদেরকে এর মধ্যে বলে রাখি, আমি একটা প্রোগ্রাম এরই মধ্যে চালু করেছি, যেটা বিভিন্ন স্টুডেন্ট যারা হয়তো কিছুটা মানে পিছিয়ে আছো, যারা এর মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক ভালো করে পড়তে পারোনি, তাদের জন্য আমি একটা স্পেশাল ব্যবস্থা করেছি, যেটা মেসেঞ্জার গ্রুপে তোমরা হয়তো ইতিমধ্যে জানো। তাদের এই একসাথে আমরা জুমে ক্লাস নিচ্ছি, এবং প্রতিটা সাবজেক্ট আমি বিভিন্ন টিচার হয়তো একসাথে সেটা একাত্মতা ঘোষণা করেছে, এবং আমরা ইতিমধ্যে আজকেই সেটা চালু করলাম। তো নেক্সট দিন থেকে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি 2টা থেকে 4টায় ক্লাস, এবং শুক্রবার হয়তো স্পেশাল কিছু পরীক্ষা হতে পারে। আমরা হয়তো ইতিমধ্যে টিচার প্যানেলও খুব ভালোভাবে পেয়েছি, যেমন আগামী পরশুদিনেও আমাদের ফিজিক্স এবং ICT ক্লাস অনুষ্ঠিত হবে। তো তোমরা এটার সাথে যুক্ত থেকো, এবং আমি ভিডিও এখানে ডেসক্রিপশানে হয়তো এটার লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখানে জয়েন করে নেবে। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।